ইতিমধ্যে আমরা একটা সংক্ষিপ্ত ধারণা পেয়েছি বেদের, আর আলোচনা করেছি বেদের দুটি মহামন্ত্র নিয়ে। আমরা জানি যে বেদ অপৌরুষেয়, অর্থাৎ এর কোনো স্রষ্টা নেই। বিভিন্ন ঋষিগণ নিজেদের মনের মধ্যেই বেদের মন্ত্রগুলির দর্শন পেয়েছিলেন এবং তাঁরা তাঁদের শিষ্য বা পরবর্তী প্রজন্মকে মৌখিকভাবেই শিখিয়ে গেছেন। অনেক কাল এইভাবেই চলছিল। এইভাবে চলার ফলে দুটি সমস্যা দেখা দিয়েছিল। প্রথমত, বেদ একটি নির্দিষ্ট সম্প্রদায়ের মধ্যে সীমাবদ্ধ থেকে গিয়েছিল, সাধারণ মানুষের কাছে সেইভাবে পৌঁছাতে পারেনি। দ্বিতীয়ত, লিপিবদ্ধ না থাকার ফলে এক সময়ের পর সেগুলি বিস্মৃত হয়ে যাওয়া অসম্ভব ছিল না। তাই বেদকে লিপিবদ্ধ করা প্রয়োজন ছিল। এই প্রয়োজনীয়তা প্রথম অনুভব করেন বেদব্যাস এবং বিভিন্ন মন্ত্রদ্রষ্টা ঋষিদের থেকে মন্ত্রগুলিকে একত্রীকরণ এবং সংকলন করার উদ্যোগ নেন। এই মহান ঋষির জন্যই সনাতন ধর্মের প্রথম শাস্ত্র তৈরি হল। শুধু তাই নয়, এই বেদই হয়ে রইল পৃথিবীর সবচেয়ে প্রাচীন গ্রন্থ। এই পর্বে আমরা এই মহান ঋষিকে নিয়েই আলোচনা করব। বেদব্যাস হলেন ঋষি বশিষ্ঠের প্রপৌত্র বা নাতি, শক্তির পৌত্র, পরাশরের পুত্র এবং শুকদেবের পিতা। একাধারে ইনি হিন্দু ধর্মের প্রাথমিক হিন্দু শাস্ত্র হিসেবে স্বীকৃত বেদের সংকলক এবং ব্যবহারিক বিন্যাসকারী ঐতিহাসিক মহাকাব্য মহাভারত, বেদান্ত দর্শন, ব্রহ্মসূত্র প্রভৃতির রচয়িতা এবং মহাজ্ঞানী একজন ঋষি ও গুরু। বেশিরভাগ পুরাণ তাঁরই রচনা বলে মনে করা হয়। যদিও পুরাণ রচনা নিয়ে মতভেদ আছে। পণ্ডিতদের একাংশ মনে করেন বেদব্যাস নামে আরও ঋষি ছিলেন। অবশ্য এর কোনো অকাট্য প্রমাণ পাওয়া যায়। যমুনা নদীতে খেয়া নৌকার ভিতর পরাশর মুনি সত্যবতীর সাথে মিলিত হলে সত্যবতী গর্ভবতী হন। এরপর ঋষি পরাশর এবং সত্যবতীর এই পুত্র যমুনা নদীর একটি দ্বীপে জন্ম নেন। দ্বীপে জন্ম বলে তাঁর নাম হয় দৈপায়ন এবং তার গায়ের রং কালো বলে পুরো নাম দাঁড়ায় কৃষ্ণ দৈপায়ন। তাঁর মাথায় কপিল বর্ণের জটা ছিল, তাঁর চোখ ছিল উজ্জ্বল ও মুখে পিঙ্গল বর্ণের দাড়ি। বেদের সংকলন করার জন্য পরবর্তীকালে তিনি বেদব্যাস নামে পরিচিত হন। জন্মের পরপরই ইনি তার মায়ের অনুমতি নিয়ে তপস্যার জন্য যাত্রা শুরু করেন। বদ্রিকাশ্রম নামক স্থানে তপস্যা করেছিলেন বলে তাঁকে বাদরায়ণ নামেও অভিহিত করা হয়। তাঁর জন্মতিথিতে আজও আমরা গুরু পূর্ণিমা পালন করি। ছোটবেলা থেকেই বেদব্যাস অত্যন্ত মেধাবী ছিলেন। জ্ঞানের প্রতি আগ্রহ তাকে খুব অল্প বয়সেই তপস্বী করে তুলেছিল। বেদ মৌখিকভাবেই প্রজন্ম থেকে প্রজন্মে সঞ্চারিত হয়েছিল। লোকজন শব্দের গুরুত্ব এবং তাৎপর্য বুঝতেন বলে এটি লিখতে অস্বীকার করেছিলেন। আমরা যে সমস্ত জিনিস ব্যবহার করি সেগুলির মধ্যে পদার্থগতভাবে সূক্ষ্মতম রূপটি হল শব্দ। এর পরবর্তী স্তর, যা আপনার মস্তিষ্কে ঘটে, তা হল তড়িৎ চুম্বকীয়। তারা ভাবনা, চিন্তা, আবেগ এবং অন্য কোনো বিষয়কে খুব বেশি গুরুত্ব দেননি, কিন্তু শব্দকে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হতো, কারণ এটি পদার্থগতভাবে সূক্ষ্মতম রূপ এবং এটিকে ব্যবহার করে গভীর প্রভাব সৃষ্টি করা সম্ভব। বেদগুলি মৌখিক পরম্পরা হিসেবেই চলে আসছিল, কিন্তু একসময় উর্বর গাঙ্গেয় সমভূমি 14 বছরেরও বেশি সময় ধরে দুর্ভিক্ষের কবলে পড়ে। কথিত আছে যে এতগুলো বছর এক ফোঁটাও বৃষ্টি হয়নি। ফসল শুকিয়ে গিয়েছিল এবং তখনকার সভ্যতা সংস্কৃতি হারিয়ে গেছিল।
লোকজন বেদের চর্চা করতে ভুলে গিয়েছিল, কারণ তারা সামান্য কিছু খাবারের খোঁজে ব্যস্ত ছিল। তারা তাদের ঐতিহ্য সম্পূর্ণরূপে ভুলে গিয়েছিল। আবার যখন বৃষ্টি এলো এবং বেদ হারানোর ফলে সভ্যতার কি ক্ষতি হয়েছে যখন ব্যাস তা দেখলেন, তখন তিনি ভাবলেন সেগুলি লিখে ফেলাই ভালো। এগুলি ঋগ্বেদ, অথর্ববেদ, সামবেদ ও যজুর্বেদ নামে 4টি ভাগে শ্রেণীবদ্ধ করা হয়েছিল। এটি হল পারম্পরিক ধারা, যা লোকজন আজকাল ব্যবহার করেন না। আজও এই 4টি বেদ মানব সভ্যতার সর্বশ্রেষ্ঠ গ্রন্থ হিসেবে বিবেচিত হয়। বেদকে 4 ভাগে ভাগ করার পর তিনি তাঁর 4 জন সুযোগ্য শিষ্যকে 4টি বেদের জ্ঞান প্রদান করেন। পৈলকে ঋগ্বেদ, বৈশম্পায়নকে যজুর্বেদ, জৈমিনীকে সামবেদ এবং সুমন্তকে অথর্ববেদে পারদর্শী ও অভিজ্ঞ করে তোলেন। তাঁর শিষ্যরাই বেদকে দিকে দিকে ছড়িয়ে দেন, তাই তো বেদ হারিয়ে যায়নি। বেদব্যাস রচিত মহাকাব্য মহাভারত 5ম বেদ বলে অভিহিত। শুধু রচয়িতা নন, তিনি মহাভারতের নায়কও বটে। তাই এই মহর্ষিকে জানতে হলে 5ম বেদকে জানতে হবে। মহাভারতেই আছে বেদব্যাসের জীবন কাহিনী। জন্মের পরেই তিনি পিতা পরাশরের সঙ্গে তপস্যা করতে চলে যান। যাওয়ার সময় মাতা সত্যবতীকে বলে যান, যখনই তার প্রয়োজন হবে স্মরণ করলেই তিনি উপস্থিত হবেন। পরবর্তীকালে হস্তিনাপুরের রাজা শান্তনু সত্যবতীকে বিবাহ করেন এবং তাঁদের 2টি সন্তানের জন্ম হয়, চিত্রাঙ্গদ এবং বিচিত্রবীর্য। কিন্তু দুর্ভাগ্যক্রমে দুজনেই যুবক অবস্থাতে মারা যান। তখন সত্যবতী হস্তিনাপুরের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত হয়ে পড়েন। ভীষ্মের সঙ্গে পরামর্শ করে স্মরণ করেন তার প্রথম পুত্র কৃষ্ণদ্বৈপায়ন অর্থাৎ ব্যাসদেবকে। ব্যাসদেব তাঁর মাতার অনুরোধে তৎকালীন সামাজিক এবং ধর্মসম্মত রীতি অনুযায়ী বিচিত্রবীর্যের 2 স্ত্রী অম্বিকা এবং অম্বালিকার গর্ভে সন্তান প্রদান করেন। অম্বিকার পুত্র হল অন্ধ ধৃতরাষ্ট্র এবং অম্বালিকার পুত্র হল শ্রীহীন পাণ্ডু। তারপর মাতা সত্যবতীর ইচ্ছাতেই এক দাসীর গর্ভে আরও একটি পুত্র প্রদান করেন ব্যাসদেব। সেই পুত্রই হল মহাজ্ঞানী ধর্মপরায়ণ সর্বগুণ সম্পন্ন বিদুর। তারপর ব্যাসদেবের এই 3 পুত্রকে কেন্দ্র করেই ঘনীভূত হল মহাভারতের কাহিনী, যার পরিণতি সকলেই জানে। গোটা মহাভারতে কিছু বিশেষ বিশেষ মুহূর্ত তার উপস্থিতি ইতিহাসের মোড় ঘুরিয়ে দিয়েছে। সেটা পাণ্ডবদের সঙ্গে দ্রৌপদীর বিবাহের মীমাংসাই হোক বা গান্ধারীর শতপুত্রের জন্মই হোক, এসবই ব্যাসদেব ছাড়া সম্ভব ছিল না। কৌরবদের মৃত্যুর পর গান্ধারী অভিশাপ দিয়ে পাণ্ডবদের ধ্বংস করতে চেয়েছিলেন। ব্যাসদেবী তখন গান্ধারীকে এই অনর্থ অভিশাপ দেওয়া থেকে বিরত থাকতে বলেন। কুরুক্ষেত্রের যুদ্ধ চলাকালীন তিনি ধৃতরাষ্ট্রের সারথি সঞ্জয়কে দিব্যদৃষ্টি প্রদান করেছিলেন, যাতে সঞ্জয় ধৃতরাষ্ট্রকে যুদ্ধের পরিস্থিতি জানাতে পারেন। আসলে মহাভারতের আসল নায়ক হলেন স্বয়ং ব্যাসদেব। যুদ্ধ পরবর্তীকালে এই সঞ্জয়ের অনুরোধেই তিনি মহাভারত রচনা করেন। এই মহান ঋষিকে হিন্দু ধর্মের প্রধান স্তম্ভ বললেও অত্যুক্তি করা হবে না। তাঁর জীবনী এবং মহাভারত পড়লে মনে হয় তাঁর নিজের দ্বারা সৃষ্ট জগতে তিনি নিজেই লীলা করে গেছেন। শ্রীকৃষ্ণ বলেছিলেন, 4টি বেদের মধ্যে সামবেদ আমি, ঋষির মধ্যে ব্যাসদেব আমি। সকল লীলা সাঙ্গ করে সরস্বতী নদীর তীরে তাঁর তপভূমি বদ্রিকাশ্রমে ব্যাসদেব সমাধি নেন।
মহর্ষি বেদব্যাস হলেন সকলের গুরু, সকলের পূজনীয়, দেবতুল্য। কথিত আছে তাঁর পরলোক গমনের পর কোনো এক আষাঢ় মাসের পূর্ণিমাতে তাঁর 5 শিষ্য গুরুর উদ্দেশ্যে যজ্ঞের আয়োজন করেন। তারপর থেকে এই তিথিটাই গুরু পূর্ণিমা নামে পরিচিত হয়। এমন মহাগুরুর কথা স্মরণ করে আজকের পর্বটা গুরু প্রণাম মন্ত্র দিয়ে শেষ করাই শ্রেয় হবে। গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর্দেব মহেশ্বর গুরুর সাক্ষাৎ পরব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। ত্বমেব মাতা চ পিতা ত্বমেব ত্বমেব বন্ধুশ্চ সখা ত্বমেব ত্বমেব বিদ্যা দ্রবিণং ত্বমেব ত্বমেব সর্বং মম দেব দেব। বেদের বিন্যাসকারী মহর্ষি বেদব্যাসকে নিয়ে আলোচনা করবার পর আমরা আবার ফিরে যাব বেদের আলোচনায়। পরের পর্বে থাকবে ঋগ্বেদ সম্পর্কে অনেক অজানা কথা।